রাষ্ট্র রাজনীতি ও সংস্কার নিয়ে কথা বলছি আমরা। প্রফেসর আলী রিয়াজ আছেন আমার সঙ্গে। স্যার, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে সংবিধান সংস্কারের জন্য যে কমিশনটি গঠিত হলো, এটাকে সংবিধান সংস্কার কমিশন বলছে। একটু আগে একজনের লেখা পড়ছিলাম, উনি বলছেন সংস্কার করার অধিকার তো আসলে এই কমিশনের নাই, আপনারা সুপারিশ করতে পারেন। ফলে এই নামটি কতখানি সঠিক সেই প্রসঙ্গে আপনার কোনো ব্যাখ্যা আছে? এটাকে কি আমরা সুপারিশ কমিশন বলা দরকার ছিল, বা তাতে কি আসলে কিছু যায় আসে? কিছুই পার্থক্য হতো না। সংস্কার কমিশন আমরা যে আপনি যদি আমাদের টার্মস অফ রেফারেন্স, শুধু আমাদের নয়, ছোট যতগুলি সংস্কার কমিশন হয়েছে প্রত্যেকেরই যে সংস্কারের প্রস্তাব দেয়, টার্মস অফ রেফারেন্স যেটা আমাদের যে দায়িত্ব, সেখানে বলা হয়েছে সুপারিশ দেওয়া হবে। ফলে নামের বিতর্ক সংস্কার বলা উচিত ছিল কিনা সুপারিশ কমিটি বলা উচিত ছিল, তাতে কি মৌলিক পার্থক্য তো আমাদের দায়িত্বে। স্যার, বাংলাদেশের যে আমাদের যে সাংবিধানিক নাম, সেই নাম পাল্টে ফেলছে আলী রিয়াজের কমিশন, এরকম অনেক ফেসবুক স্ট্যাটাস দেখেছি। নাম কেন পাল্টাচ্ছেন আসলে, বা আদৌ পাল্টাচ্ছেন? না, আমরা পাল্টাচ্ছি না। বাংলাদেশের নাম কেউ কেউ তো বলছে দেশের নাম পাল্টে দিয়ে। দেশের নাম পাল্টে দেবো কি করে? কি করে? দেশের নাম তো বাংলাদেশ। বাংলাদেশ অবশ্যই বাংলাদেশ, রক্তে কেনা দেশ, এটা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত দেশ, তার আগের থেকে এই দেশ বাংলাদেশ। এটা কেউ বদলাচ্ছে না, কেউ এরকম কথা ভাবেও নেই। যারা ভাবছেন তাদের মাথায় আছে কিনা আল্লাহই মালুম। আমাদের মাথায় কখনো আসেনি সংবিধান সংস্কার কমিশন। আমরা কি বলেছি? আমরা বলেছি বাংলাদেশের সাংবিধানিক নাম যেটা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এটা ঠিক আছে, এটা অনুবাদটা ঠিক নেই। বলা হয়েছিল গণপ্রজাতন্ত্রী, তার মানে প্রজা, গণপ্রজাতন্ত্রী। আমরা সেই জায়গায় বলছি জনগণতন্ত্রী বাংলাদেশ। অনুবাদটা বদলানো হয়েছে। রিপাবলিক শব্দটার অর্থ করা হয়েছিল প্রজাতন্ত্র, আমরা কিন্তু রিপাবলিকই রেখেছি। কারণ রিপাবলিক এটা তো মনার্কি না, এটা রিপাবলিক। তো রিপাবলিকের বাংলা কি? অন্যত্র আমরা একটা বাংলা দেখি সাধারণতন্ত্র বলে, আমরা সেটা না বলে নাগরিকতন্ত্র বলেছি, যে আসলে আমরা সকলে নাগরিক, সকল। ফলে ধরুন যারা বলছেন যে বাংলাদেশের নাম বদলে দেওয়া হয়েছে, বাংলাদেশের নাম কেউ বদলে দেওয়া হচ্ছে না। সাংবিধানিক নামও বদলানো হয়নি। সাংবিধানিকভাবে ইংরেজি নামের একটা আমরা মনে করি যথাযথ অনুবাদ আমরা সুপারিশ করেছি। তার সংবিধানের যে 4টা মূলনীতি ছিল, 72-এর সংবিধানের কথা বলা হচ্ছে, আপনি একটু আগে মুক্তিযুদ্ধের কথা বললেন, একটা বিশাল রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশটা অর্জিত। ফলে সেই 4 মূলনীতি পাল্টে আপনার 5টা মূলনীতি সংযুক্ত করছেন, তার ভিতরে গণতন্ত্র আগে থেকেই ছিল, সেটি থাকছে। ফলে এই পরিবর্তনটার নেপথ্যের কারণ কি? এবং আরেকটা জিনিস আমি জানতে চাই যে বহুত্ববাদ শব্দটা দিয়ে আপনারা আসলে কি বোঝাতে চাইছেন? গণতন্ত্র থাকা মানেই তো সেখানে বহুত্ববাদ বাই ডিফল্ট চলে আসার কথা। এখানে দুটো প্রশ্ন, দুটো আলাদা করে বলি। মূলনীতির বিষয়টা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে ঘোষণাপত্র, যা প্রকৃতপক্ষে বাংলাদেশের প্রথম সংবিধান, সেখানে কি ছিল আমাদের মূলনীতি? সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। এটা ছিল প্রতিশ্রুতি, সামাজিক ন্যায় বিচার। সামাজিক ন্যায় বিচার, তাই তো আমাদের প্রতিশ্রুতি ছিল। আমাদের যে নিশ্চিত করা হয়েছিল যে এই লক্ষ্যকে সামনে রেখে, তাই তো, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিয়ে আমরা বাংলাদেশ প্রতিষ্ঠা করছি। 72 সালে সেটা সংবিধানে থাকলো না কেন? এটা আমাকে একটু প্রশ্ন করেন। বাংলাদেশের সংবিধান, প্রথম সংবিধানের মূলনীতি 72-এর সংবিধানে তো থাকলো না। যে রক্তক্ষয়ী যুদ্ধ, যে প্রাণনাশ, যে গণহত্যার মুখোমুখি হয়ে তার যে আদর্শ, সেটা বাতিল করার গণপরিষদ কেন বাতিল করলো? আমাকে একটু প্রশ্ন করতে দিন, তাই তো। আমরা সেটা ফিরিয়ে এনেছি। আমাদের প্রস্তাব হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতিকে আমরা প্রতিষ্ঠা করতে চাই, আমরা মনে করি প্রতিষ্ঠা করা উচিত। আমরা তো আর করছি না, আমরা পরামর্শ দিতে পারি, সুপারিশ করতে। এটা হচ্ছে 3টা। সে কারণে ওই জায়গায় এই 3টাকে যুক্ত করা হয়েছে, বলা হয়েছে এটা 71-এর মুক্তিযুদ্ধের যদি আপনি আদর্শ বলেন, ওই 3টা কিন্তু হচ্ছে আদর্শ, তাই তো। স্পিরিটটা যদি, তাহলে আমরা ওই স্পিরিটে ফিরে যাচ্ছি। এই বাকি যেটা, সেটা হচ্ছে আপনি বলছেন যে বাকি যেগুলো ছিল, বাঙালি জাতীয়তাবাদের মধ্যে এক ধরনের শভিনিজম আছে, এক ধরনের শভিনিজম আছে। সকলে বাঙালি না, বাংলাদেশ শুধু বাঙালির রাষ্ট্র নয়, তাই না? বিভিন্ন অর্থেই তা নয় আর কি। এই যে শভিনিজম, সেটা থেকে বেরোতে হবে। সমাজতন্ত্রের বাস্তবতা আমি জানি, এটা নিয়ে আলাপ করার কিছু নাই আসলে।
তো যেটা ঘটেছে সেটা হচ্ছে আবার অন্য দিক থেকে আপনি যদি দেখেন এই যে 4 মূলনীতির কথা বলা, এই 4 মূলনীতি 1972 সালে যখন সংবিধান লেখা হচ্ছে, সংবিধানে নির্ধারিত হয়নি, তখন একটি রাজনৈতিক দল ফেব্রুয়ারি 1972 সালে বলছে যে এই 4টা হচ্ছে তাদের নীতি এবং সেই 4টাকে তারা রাষ্ট্রীয় নীতি মনে করছেন, একটি রাজনৈতিক দল। তাহলে আপনি যখন এটা ইনক্লুড করছেন একটি রাজনৈতিক দলের আদর্শ, এবং এই 4 মূলনীতি হচ্ছে ভিত্তি। কিসের ভিত্তি আপনি খেয়াল করে দেখুন, এই 4 মূলনীতির ভিত্তিতে আমরা একাধিকবার বাংলাদেশে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে দেখেছি। এটা আমি যদি এটাকে বলি যে 72 সালে এই 4 নীতি আসলে একটি রাজনৈতিক দলের আদর্শ ছিল এবং এটাকে মুজিববাদ বলে ব্যাখ্যা করা হয়েছিল, তাকে ইনক্লুড করেছিলেন, এবং পরবর্তী সময়ে জনগণের আন্দোলন যেহেতু ওই আদর্শকে রিজেক্ট করেছে, ফলে সংবিধানে তো তার প্রতিফলন থাকার কথা, তাই না? একদিকে হচ্ছে মুক্তিযুদ্ধের আদর্শের প্রতিফলন দরকার, বাংলাদেশের মানুষ যেটা রিজেক্ট করেছে সেটা বাদ দেওয়া দরকার। তো এই দুটো বিবেচনা আপনি খেয়াল করলে দেখবেন যে এই 4টা থাকে না। পরিষ্কার। আমরা গণতন্ত্র, অনেকে বলে গণতন্ত্র তো রাখলেন, গণতন্ত্র রাখার বিষয় না। বাংলাদেশের মানুষ 72 সাল থেকে সংগ্রাম যেটা করেছে সেটা গণতন্ত্রের সংগ্রাম। প্রতিবার আপনি 90 বলুন, আপনি 2024 বলুন, আজকে 2024 সালের আন্দোলনের স্পিরিট যদি আপনি দেখেন, মানুষ কথা বলতে চেয়েছে, মানুষ তাহলে গণতন্ত্র থাকতে হবে। শেষ প্রশ্ন যেটা এবার আপনার দ্বিতীয় প্রশ্ন, বহুত্ববাদের প্রশ্ন। বহুত্ববাদ মানেই বা আসলে কি স্যার, মানে প্রায়োগিক অর্থ কি? প্রায়োগিক অর্থটা হচ্ছে আমরা সকলের প্রতি সমান সম্মান প্রদর্শন করে অংশগ্রহণ করব। অনেকে বলছেন ধর্মনিরপেক্ষতা নিয়ে বহু রকম আলোচনা আছে, বিতর্ক আছে, একাডেমিক্যালি আছে। আমি সেই একাডেমিক আলোচনায় যারা উৎসাহী তারা যেতে পারেন, কিন্তু এইখানে সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতাকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, এটা একটা ওয়েপেনে পরিণত হয়েছিল, পলিটিক্যাল ওয়েপেনে। সেখান থেকে আমরা বেরোতে চেয়েছি। তার চেয়ে বড় কথা হচ্ছে ধর্মনিরপেক্ষতা আপনি যখন বলেন তখন যেটা হয় সেটা হচ্ছে আপনি ধর্মীয় বিবেচনাটাকে প্রাধান্য দেন। আমরা বলছি যে আসলে শুধু ধর্মের বিবেচনা নয়, বাংলাদেশ আসলে বহু জাতির দেশ, বহু সংস্কৃতির দেশ, বহু মতের দেশ। তাহলে সবাইকে আপনি কি করে আনবেন? সকলকে সমান মর্যাদায়, রাষ্ট্রের কাজ হচ্ছে সমান মর্যাদায়। আপনি চাকমা হন, মারমা হন, গারো হন, বাঙালি হন, অবাঙালি হন, আপনি সমান মর্যাদায় থাকবেন। আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান, নারী হন, পুরুষ হন, আপনি সমতলে থাকেন, আপনার সকলকে। এই যে বৃহত্তর সেই জায়গাটায় আমরা তাই যদি হয় তাহলে রাষ্ট্রধর্ম আবার যখন ইসলাম আপনি অব্যাহত রাখছেন, সেইটা এটার সাথে খানিকটা কন্ট্রাডিক্ট করে বলে কেউ কেউ মনে করছেন। এ ব্যাপারে কিন্তু যেমন ধরুন বাংলাদেশের আদালতও বলছে যে এটা কন্ট্রাডিক্ট করে না। তদুপরি হচ্ছে যে একটা বিশাল সংখ্যক মানুষ আমাদেরকে বলছেন যে এটা রাখার জন্য, ফলে সেগুলো তো আছেই। আরেকটা জিনিস কি জানেন, সেটা হচ্ছে যে রাষ্ট্রধর্ম থাকার অনেক দেশেই আছে, কিন্তু আমি সংকটঙ্ক বলতে পারি, কিন্তু সবচেয়ে এই দেশে বাংলাদেশে যে রাষ্ট্রধর্ম যখন করা হয়, আপনি দেখুন 1988 সালে রাষ্ট্রধর্ম করা হয়তো হোসেন মোহাম্মদের সাথে 8ম সংশোধনী, তার একটা অংশ আদালত বাতিল করলো, আরেকটা অংশ এই অংশটা কিছু করলো। তারপরে কে ক্ষমতা এসছে বলুন? বিএনপি, আওয়ামী লীগের জোট, তারপরে তত্ত্বাবধায়ক সরকার। কেউই তো বলছে না যে এটা পরিবর্তন করতে হবে। আপনি দেখুন 88 সালের পর তো প্রচুর সংবিধান সংশোধনী হয়েছে, তাই তো না? কেউ স্যার কেন বলছেন সেটিও আপনি জানেন, কারণ এটার সঙ্গে অনেক স্পর্শকাতর বিষয় জড়িত। তো তাহলে সেই বিবেচনা শুধু স্পর্শকাতর বিষয় জড়িত বলেই তো করছে না, তার মানে হচ্ছে এটা একটা রাজনৈতিক বাস্তবতা, ভোটের বাস্তবতা, এটা রাজনৈতিক বাস্তবতা। তো সেই রাজনৈতিক একটা সংবিধানের সুপারিশ আমরা করছি, সেই রাজনৈতিক বাস্তবতাকে অস্বীকার করে কি সুপারিশটা করা সম্ভব হবে? আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা সুপারিশ করেছি, আমরা কি সুপারিশ করেছি? আমরা কিছুই আমরা করছি না। তার অর্থ কিন্তু এই নয় যে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মধ্যে কিছুই করতে পারবেন না, আমরা কিন্তু তার পথ তো বেঁধে দিইনি। আমাদের সুপারিশে আমরা বলছি যে অবস্থা, তাই না?